নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম। তোমরা তো উঠেই দেখলে পাখির ডাকেই আমার ঘুম ভেঙেছে। আর এই ফুলগুলোকে দেখা, এটা হচ্ছে আমাদের সামনের বাড়ির দাদা লাগিয়েছেন আর কি। এই গাছটা না একটা তারের বেড়া দিয়ে ঘেরা ছিল, নেট দিয়ে, সেটাকেও কেউ নিয়ে চলে গেছে। তারপর দাদা ইট দিয়ে ঘিরে দিয়েছেন। আর ফুলগুলো তো সাদা, এই 2-3 দিন আমি লক্ষ্য করলাম একেবারে ধপধপ করছে। এরপর দেখো, আমি কালকে লক্ষ্য করেছিলাম কয়েকটা উচ্ছে হয়েছে, আমার হাজব্যান্ডও দেখেছিল, কিন্তু মনে হচ্ছে এগুলো পোকা, জানো তো, কেমন বেঁকে বেঁকে গেছে। দেখো, মনে হচ্ছে এগুলোর ভেতরে পোকা আছে। মানে কি খারাপ লাগছে যে জিনিসগুলো গাছে হবে, ঝুলে ঝুলে থাকবে, দেখতে কত ভালো লাগবে, সেটা না, পোকা হয়ে যাচ্ছে। আর সকালবেলা তো দেখলেই পাখির ডাকেই আমার ঘুম ভেঙেছে। আমার সত্যি বলছি, খুব আনন্দ হচ্ছিল সকালবেলায়। মানে কি বলো তো, একটা ন্যাচারাল ব্যাপার থাকে। ওই গাড়ি ঘোড়ার আওয়াজ, প্যাঁ পুঁ ছুঁ ছাতে ঘুম ভাঙবে, ওটা আমার একদমই পছন্দ না। আমার এরকম ন্যাচারাল থাকবে, চারিদিক শান্ত, একটু পাখির ডাক। তা ওই জন্য সকালে পাখির ডাকে আমার খুব আনন্দ হচ্ছিল। তারপর ফুলগুলোকে তুলে আবার মালা গেঁথে নিলাম, অল্প ফুল ছিল আজকে। এরপর ভিডিওটার ভয়েস দিচ্ছিলাম। তারপরে জানলা দিয়ে দেখলাম, দেখো, প্রতীক্ষার অবসান হলো। বাপরে বাপ, মানে গরমে আর টিকতে পারছিলাম না। এরপর বগেনভিলিয়া গাছটাও তো ওখানে ছিল, এটাকে সরিয়ে আনলাম। কেন বলো তো, মাটিটা এমনি আগের দিন রাত্রে বৃষ্টিতে ভিজেছে, আর এখন আবার সরিয়ে দিলাম, না হলে না এই গাছটা আর বাঁচানো যাবে না। আমি আগে জানতাম না, যার জন্য আমার 3খানা বগেনভিলিয়া, 2-3টে গাছ মরে গেছে, জানো তো। মানে জানতাম না যে এদেরকে রোদে রাখতে হয়। মানে বগেনভিলিয়ার কি হয়, ফুলটা মানে ওটা একটা কাঁটা বের হয়, ওই কাঁটাটা মানে শুকিয়ে গেলে, মানে জল না পেলে ড্রাই হবে, তবে ফেটে যাবে, সেটাই ওই ফুল হিসেবে হয়। এটা আমি নার্সারি থেকে জেনেছিলাম। এবার জল পেলে বগেনভিলিয়ার কিন্তু ওই কাঁটাটা আসে না, বা ফেটে ফুলটা হবে না। এরপর জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখলাম। ওহ, আর কি চাই বলো, কি ভালো লাগছে। দেখো ফুলগুলো দুলছে, আমি জানলা দিয়েই ছবিগুলো তুললাম। আর এই দেখো সামনে বৃষ্টি। বলছি না যে খুব ইচ্ছা করে, একটু লজ্জা লাগে তাই, যে একটুখানি বৃষ্টিতে নেমে একটু ঝাপাঝাপি করি। ছোটোবেলা হলে তো করেই নিতাম। কি করব, বৃষ্টিতে ওর বাবা তো ওই ঘরে আটকে গেছে, আমি একা একাই চা করে খেয়ে নিলাম। লোকটার বুদ্ধি কম আছে, দেখো, এই পাশ দিয়েও কিন্তু চলে আসতে পারে। আমাদের কিন্তু মানে লিফটের পাশ দিয়েই 2টো গেট, একদম পাশাপাশি 2টো ফ্ল্যাটের। আমার মনে থাকে না, আমি পরের দিন দেখাবো তোমাদের। মানে 2 ঘরের 2টো ফ্ল্যাটেরই গেট কিন্তু একদম কাছাকাছি। মানে আমাদের এই দিক দিয়ে না গেলেও ভেতর দিক দিয়েও যাওয়া যাবে। তারপর চা করে বৃষ্টি দেখতে দেখতে খেয়ে নিলাম। আর মাথাটা দেখো চকচক করছে না, কালকে রাত্রে তেল দিয়েছি চুপ করে, কারণ আজকে শ্যাম্পু করব। যেদিন শ্যাম্পু করে আমি মাথা ভর্তি তেল দিই, তারপর ভদ্রলোক আসলেন, একটুখানি বৃষ্টি কমলে ছাতা মাথায় দিয়ে এসে উনি ওই ফোঁটা ফোঁটা বৃষ্টি দেখতে দেখতে চা খেলেন। আর আমি তো ঝুমঝুম বৃষ্টি দেখতে দেখতে চা খেয়েছি। যেটা আমি চাই সেটা আমি পেয়ে গেছি। তারপর ওর বাবা ঘরের ভেতরে ঢুকেছিল, আমি তো ওখানে জানলার ধারে বসেই বৃষ্টি দেখে যাচ্ছি, ঘরের কী অবস্থা হচ্ছে আমি আর দেখিনি। এবার জানলাটা তো খোলা ছিল, ওর বাবা বলছে ওই সাইডটায় যেও না, জানলার সাইডে আছাড় খেয়ে পড়বে, কারণ এই বৃষ্টির ছাঁট পুরো ঘরে এসেছে। তারপর এটাকে ফ্যান চালিয়ে দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিলাম। তারপর চা খাওয়া হয়ে গেলে চায়ের বাসনগুলোকে সব ধুয়ে বেসিনটাকেও পরিষ্কার করে রাখলাম। কেন বলো তো, জলে তো আয়রন থাকে, বেসিনটা না মাজলে না ওই ফোঁটা ফোঁটা দাগ হয়। আমি অনেকের বাড়িতে গিয়েই দেখেছি যে কেমন বিচ্ছিরি দাগ, মানে বেসিন না মাজলে ওরকম দাগ হবে, এটা বোঝা যায়। সকালে করব বরবটি আর হচ্ছে রুটি, বরবটি আলু ভাজা আর রুটি, যেহেতু শনিবার আজকে নিরামিষ, আর আজকে হচ্ছে 3rd স্যাটারডে, ওর বাবার ব্যাংক খোলা আছে। এরপর রুটি আলু ভাজা করে দিলাম, আর দিলাম হচ্ছে তোমার আম কেটে। আর বরবটিগুলো না, মানে বরবটি হলে ছাড়া ছাড়া হয়, এটা ওই লাফাটা কেমন গ্যাদগেদে টাইপের হয়ে যায়, এই লাফা আমার একটুও ভালো লাগে না, কিন্তু দেখতে বরবটির মতনই ছিল। এরপর খেয়ে দিয়ে ওর বাবা অফিস চলে গেল, আমি গেটটাকে দিয়ে দিলাম। এখন তো স্কুটি করেই যাচ্ছে, গাড়িটা নিয়ে যেতে আর পারছে না। তারপর দেখো এই বগেনভিলিয়াটা
গোড়াটা বেশি ভিজে আছে, এটাকেও সরাতে হবে, আবার এটাকেও সরাতে হবে, রোদে দিতে হবে, টানা রোদে। এবার বড় বড় টব তো আমার একার পক্ষে সম্ভব না, ভেবেছি ছেলে আর আমি ধরে ধরে ওই আমাদের নতুন ফ্ল্যাটের সামনে অনেকটা রোদ পায় ওখানে দিয়ে দেবো। এরপর আমার আর ছেলে রুটিও করে নিয়েছি, নিয়ে ছেলে এখনও শুয়ে আছে, আমি খেয়ে নিলাম। আমার না খিদে পেয়ে যায়, ওই 9টা থেকে 9:30টার মধ্যে আমি খেয়ে নিই, ছেলে 10টা বেজে যায় খেতে খেতে। আর এখন হটপটটাই রুটি রাখছি না, কেন বলো তো, রুটিটা না এই গরমে তো কেমন ভিজে ভিজে যাচ্ছে। এবার রুটি খেতে খেতে একটু টেকনিক্যাল ভিডিওগুলো আবার ইউটিউবে দেখলাম, যত দেখছি ইউটিউবে তত আপডেট চেঞ্জ হচ্ছে আর মাথা খারাপ হয়ে যাচ্ছে, জানো তো। আমি ভুল জায়গা থেকে ভিডিও আপলোড করতাম, সেটা এক বোন আছে ইউটিউবার, মানে ওর নাম প্রিয়াঙ্কা, বং হাউসওয়াইফ প্রিয়াঙ্কা, খুব ভালো জানো তো। ও নিজে থেকেই আমার চ্যানেলে এসে কমেন্ট করে আমার ফোন নাম্বার চেয়ে আমার সঙ্গে কথা বলে, তারপর আমার আইডিতে গিয়ে বলেছে, দেখে বলছে, দিদি তোমার ভিডিও এত সুন্দর, এত সুন্দর ভয়েস তোমার, এত সুন্দর এডিটিং, আর তুমি এরম পড়ে মানে এরকম কেন। তারপর ও আমার ভুলটা ধরে দিল, তারপর আজকেও আমাকে ভিডিও কল করবে, তাই আমিও টেকনিক্যাল ভিডিওগুলো বসে বসে দেখে চান করে নিলাম, কারণ মাথাটা শ্যাম্পু করতে হবে। দুই বাথরুমে 2টো বালতি পুরো লাল হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করলাম রফ দিয়ে, আর হচ্ছে শাখাটাকে পরিষ্কার করলাম। দেখো শাখাটাকে খুলেই করেছি, শাখা ছাড়া হাত না কেমন লাগে। সত্যি কথা বলতে বিয়ের পর থেকে না পড়ে আসছি, আমাকে কিন্তু কেউ জোরাজুরি করেনি কোনো দিন, আমার শ্বশুরবাড়ির কেউ করেনি, আমার হাজব্যান্ডও করেনি, কিন্তু আমার ভালো লাগে জানো তো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ভালো লাগে আমি তাই পড়ি। বা কুসংস্কার বলো বা মনের বলো, সেটাও না, আবার সেটাও বলতে পারো আছে কিছুটা। মানে যেমন এই যে যেদিনকে শাখাটা পরিষ্কার করি হাতে 2টো চুড়ি পরে নিই, তাই বিশ্বাস করো আমার হাতটা খালি খালি লাগে, তো মনে হয় কতক্ষণে আমি চুড়িটাকে পরবো। আমার উপর কিন্তু কেউ চাপিয়ে দেয়নি। কুসংস্কারই বলো সংস্কারই বলো, এগুলো তো একটা মনের ব্যাপার। আমার মনে হয় যে যেটা নিয়ে থাকতে চায় তাকে থাকতে দেওয়া উচিত, জোর জবরদস্তি না করতে দেওয়াই ভালো। যে পছন্দ করে না সে পড়লো না, তার ব্যাপার। আর এমন নয় যে যারা শাঁখাপলা পরে না তারা হাজব্যান্ডকে কেয়ার করে না, যত্ন করে না, তাও না। আমি দেখেছি গো, শাঁখাপলা পরে না কিন্তু হাজব্যান্ডের প্রতি সমস্ত খেয়াল রাখে, আবার শাঁখাপলা পরেও হাজব্যান্ডের খেয়াল রাখে না, এগুলো সম্পূর্ণই ভুল ধারণা। এরপর দেখো মালা গেঁথে নিয়েছিলাম, দেখো রোজ এখন দিচ্ছে, এটা এখন একটা নেশার মতন হয়ে গেছে জানো তো, ঠাকুরকে মালা গেঁথে পুজো দেওয়ার। আগে দিতাম বলতাম না, বলেছিলাম না, এখন আমি পারবো না, দম নেই। দেখো আবার দম ফিরে এসছে, ঠিক পারছি জানো তো। পারছি কেন, সকালবেলাটা অনেকটা টাইম থাকে তো, ওই নতুন ফ্ল্যাটে চেয়ারে বসে বসে করে নিই, খুব সকালে করে নিই, একটা কাজ এগিয়ে থাকে। আর সত্যি বলছি, মালা গেঁথে পুজো দিলে একটা প্রাণবন্ত মনে হয় কি ঠাকুরের মধ্যে প্রাণ আছে। কিচ্ছু রান্নাবাড়ি করা ছিল না আজকে, সব করব। শনিবার প্রথমে ভেবেছিলাম পুরো ডাল আর আলু ভাজা করব, এবার করতে করতে অনেক কিছুই হয়ে গেল। পটলটা ভাজার জন্য কেটেছিলাম, আচ্ছা কাঁকরোল কেটে ফটাফট ভেজে নিয়েছি দেখো, আর সকালে বরবটি আলু ভাজাও খানিকটা রয়েছে। এরপর পটলটা ভাজা করতে গিয়েই মনে হলো কি যে পটল পোস্ত করি। এবার আগে জানলে পোস্তটা কিন্তু আমি গোটাই রাখতাম, গোটা পটলের পোস্ত আমার খুব ভাল লাগে, বা তেল পটল, কিন্তু আমি কেটে ফেলেছিলাম ভাজার জন্য, ওটাকেই আমি পোস্ত বেটে করলাম। এটা হচ্ছে পটল পাতার বড়া করলাম, কাঁকরোল ভাজা করেছি, আর এটা করলাম বিউলির ডালটা অনেক দিন করা হয়নি, ডালটা অনেক দিন আনা আছে, এবার আবার পোকা লাগবে। আর বিউলির ডাল করতে গিয়ে আমি আন্দাজ পাই না, বেশি হয়ে যায়। আর ভাতের মধ্যে আলুও সিদ্ধ দিয়েছিলাম, সেটা আর মাখলাম না কারণ বেশি হয়ে যাবে। এই যে গরম গরম পটল পাতার বড়া না দারুণ লাগে। এই যে পটল পাতার বড়া পটল পোস্ত দিয়েই আমি খেয়েছিলাম জানো তো, ডাল আমি পরে সরিয়েও দিয়েছিলাম। মানে আমি বেশি পদ হলে বলি না খেতে পারি না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।